সব থেকে বড় অশান্তি কি জানেন? যখন সংসারে অশান্তি হয়। মানুষ সারাদিন খেটে পিটে বাড়ি আসে, কিন্তু যদি ঘরের মধ্যেই অশান্তি থাকে তাহলে সেটা তার জীবনকে আরো বেশি দুর্বিষহ করে তোলে। এটা শুধুমাত্র কোনো একজন ব্যক্তির ক্ষেত্রে সত্যি নয়, এটা কোনো সিস্টেমের ক্ষেত্রে, কোনো দলের ক্ষেত্রে, কোনো টিমের ক্ষেত্রে একই রকমভাবে সত্যি। যারা অভিনয় করেন তারা এই রাহুল অরুণোদয়ের মৃত্যুর পর একজোট হয়েছেন। তাদের বক্তব্য হচ্ছে যে আমাদের কোনো নিরাপত্তা নেই। যে প্রডিউসার সংগঠন বা প্রডিউসার এবং কলাকুশলীরা কাজ করেন তারা কখনো ভাবেন না যে একজন আর্টিস্টকে যেই জিনিসটা করতে বলা হচ্ছে তার মধ্যে ঝুঁকি আছে এবং সেই ঝুঁকির ফলে তার জীবন সংশয় হতে পারে। তারা একজোট যে এটা চলতে পারে না, যেভাবে হোক আমাদের কাজে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এটা নিয়েই কিন্তু টেকনিশিয়ান স্টুডিওতে একজোট হয়েছিলেন অভিনেতা অভিনেত্রীরা, এবং সেখানে অবশ্যই আলোচনা করেছেন কাদের সঙ্গে? প্রডিউসার্স গিল্ড বা প্রডিউসারদের যে সংগঠন, পাশাপাশি কলা কুশলীদের সংগঠন, তাদেরকে নিয়ে এসে আলোচনা করা হয়েছে যে কিভাবে এটা নিশ্চিত করা যায়। কিন্তু দিনের শেষে সাংবাদিক সম্মেলনে আর একটা জিনিস অত্যন্ত স্পষ্ট হলো, তা হলো এই অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে ফেডারেশন, যারা কলা কুশলীদের সংগঠন, তাদের যে একটা বিরাট বিরোধ, যা এর আগে নানাভাবে নানা দিক থেকে উকি ঝুঁকি মেরেছে আমাদের সামনে, সেটা খুব প্রকট হয়ে উঠল। আর সব থেকে ইন্টারেস্টিং হলো যে এখানে দুপক্ষেই তৃণমূল কংগ্রেস। একদিকে তৃণমূল কংগ্রেসের সাংসদ, অন্যদিকে তৃণমূল কংগ্রেসেরই এক প্রভাবশালী নেতা, যিনি ফেডারেশনের হর্তাকর্তা, বলা হয় টলিউড তার ইশারায় চলে, এবং তৃণমূল কংগ্রেসের অন্যতম সেকেন্ড ইন কমান্ড অরূপ বিশ্বাসের ভাই। আমার এটা দেখে খুব ইন্টারেস্টিং লেগেছিল। আমি আপনাদেরকে অনুরোধ করব, গতকাল যে অভিনেতা অভিনেত্রীরা সাংবাদিক সম্মেলন করেছেন, সেই সাংবাদিক সম্মেলন সোশ্যাল মিডিয়াতে আছে, আপনারা খুঁজলেই পেয়ে যাবেন। খুব ভালো করে লক্ষ্য করুন। আমি আমার অবজারভেশন আপনাদের সামনে রাখতে চাই। প্রাথমিকভাবে প্রসেনজিৎ বলছিলেন, তারপরে এসে পৌঁছলেন রঞ্জিত মল্লিক, যিনি ঘটনাচক্রে আবার তৃণমূল কংগ্রেসের এক নব্য সাংসদের বাবা। তবে রঞ্জিত মল্লিক তো অন্যতম একজন অভিনেতা, প্রবীণ অভিনেতা, এই মুহূর্তে টলিউডের অভিভাবক বলা যায়, ফলে তাকে ডেকে এনে প্রসেনজিতের পাশে বসার জায়গা দেওয়া হলো। এবং প্রসেনজিৎ বললেন যে আমরা ঠিক করেছি যে প্রথমত আমাদের এই নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, 15 দিনের মধ্যে এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানাতে হবে প্রডিউসারদের। আর দ্বিতীয়ত, যে প্রডিউসারের সিরিয়ালে অভিনয় করছিলেন রাহুল, যেখানে শুটিং চলছিল, সেই প্রডিউসারের কোনো প্রোডাকশনে আর আমরা যারা আমাদের এই আর্টিস্ট ফোরামের সদস্য কেউ অংশ নেব না। আমরা তাদের বয়কট করছি। তাদের আগে প্রমাণ করতে হবে যে অ্যাকচুয়ালি কিভাবে রাহুলের মৃত্যু হয়েছে। তাদেরকে প্রমাণ করতে হবে যে প্রডিউসারদের কোনো দোষ ছিল না। তার আগে পর্যন্ত আমরা ওই প্রডিউসারের কোনো রকম প্রজেক্টে যাব না, অংশ নেব না। এবং এটা জোর গলায় রঞ্জিত মল্লিকও পাশে বসে বললেন। এই অবধি ঠিক ছিল। তারপরেই দেখলাম দেব উদয় হলেন পাশ থেকে, এবং দেব প্রসেনজিৎকে বললেন যে শুধু তো এটা নিয়ে আলোচনা হয়নি, আরেকটা যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেটা বলো। তো সেটা কি? প্রসেনজিৎ কিন্তু দেখলাম নিজে সেটা উল্লেখ করলেন না সাংবাদিকদের সামনে, বরং বললেন, দেবকে বললেন তুই এসে বল, চাপিয়ে দিলেন দেবের ওপর ওই দায়িত্বটা। এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় যেটা আমার চোখে পড়লো, দেব এসে যখন বসলেন প্রসেনজিৎ উঠে গেলেন। এবার মনে হতে পারে ওখানে চেয়ার ছিল না, আমি কিন্তু আপনাদের মতো ওই টেলিভিশনেই দেখছিলাম, কিন্তু আমার মনে হয়েছে যে দরকার হলে চেয়ার আসতে পারতো, কিন্তু প্রসেনজিৎ উঠে যেতেই চেয়েছিলেন। দেব বসে কোন প্রসঙ্গ টানলেন? যে এইভাবে যে কিছু অভিনেতা অভিনেত্রী ডিরেক্টরকে কাজ দেওয়া হচ্ছে না, কলাকুশলীরা তাদের সংগঠন ফেডারেশন ডিক্লেয়ার করে দিচ্ছে ওরা কাজ করতে পারবেন না, আমরা ওদের সঙ্গে কোনো কাজ করব না, এটা চলতে পারে না। এবং অবিলম্বে 72 ঘন্টার মধ্যে যাদেরকে এভাবে ব্রাত্য করে রাখা হয়েছে, ইন্ডাস্ট্রিতে কাজ করতে দেওয়া হচ্ছে না, তাদেরকে সুযোগ দিতে হবে, কাজে ফেরত নিতে হবে। এটা কে বলছেন? এটা বলছেন দেব, যিনি একজন তৃণমূল কংগ্রেসের সাংসদ। আর বলছেন কাদের বিরুদ্ধে? ফেডারেশনের বিরুদ্ধে। কলাকুশলীরা যারা কাজ করেন, ক্যামেরাম্যান বলুন, সাউন্ড রেকর্ডিস্ট বলুন, অন্য প্রোডাকশন অ্যাসিস্ট্যান্টসরা, মেকআপম্যানরা, তাদের যে সংগঠন ফেডারেশন, সেই ফেডারেশনের মাথাকে তিনি অরূপ বিশ্বাস, অরূপ বিশ্বাসের ভাই। বলা হয় তিনিই টলিউড নিয়ন্ত্রণ করেন। অর্থাৎ এদিকেও তৃণমূল, ওদিকেও তৃণমূল।
এরপরে স্বরূপ বিশ্বাসও এলেন, তিনিও সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গেলেন। আমি দেখলাম তার মধ্যে একটা কিছু ঘটলো যেটা টেলিভিশনে পরিষ্কার বোঝা যাচ্ছে না, পরে আমি সেটা নিয়ে খোঁজ খবর নিয়েছি, অনভিপ্রেত ঘটনা। কিন্তু যাই হোক না কেন, স্বরূপ বিশ্বাস বারবার বাধা পেলেন এবং সেখানে তিনি সমস্ত কিছুর মধ্যেও, বাধার মধ্যেও তিনি এটা জোর গলায় বললেন যে ফেডারেশন যে সিদ্ধান্ত নিয়েছে, যাদেরকে তারা কাজ দিচ্ছেন না, সেটার পিছনে শক্ত কারণ আছে, পুরনো কারণ আছে। দেবকে সরাসরি অভিযুক্ত করে বলেন উনি পুরো বিষয়টা না জেনে অথবা সেই সময় ইন্টারফেয়ার না করে আজকে এসব বলছেন, এবং আজকে আমাদের কষ্টার্জিত জমানো টাকা পর্যন্ত আইনি খাতে খরচা হয়ে গেছে। আগে উনি সব বললে তখন এই টাকাটা খরচা হতো না। মানে কোথাও একটা তিনি দেবকে কাঠগড়ায় তুলে বললেন উনি সব বলছেন বটে, কিন্তু এটা তো সহজ না, বলা সহজ, করা সহজ না। পরিষ্কার জানিয়ে দিলেন যে তারা ওই যাদেরকে ব্রাত্য করে রাখা হয়েছে, যাদেরকে ইন্ডাস্ট্রিতে কাজ দেওয়া হচ্ছে না, তাদের এভাবে আবার স্বাগত জানাতে মোটেই রাজি নন। একদম পরিষ্কার হয়ে গেল সাংবাদিকদের সামনে, সাংবাদিক সম্মেলনে, জনতার সামনে, যে ওখানে এই খেইটা আছে এবং এই খেইটা কোনোভাবে কোনো পক্ষই পিছোতে রাজি নয়। একদিকে দেব, এবং দেবের সঙ্গে আমি শুনলাম যে অনেক সিনিয়র অভিনেতা অভিনেত্রীরা আছেন। এর আগে আমরা পরমব্রতের মুখেও এ ব্যাপারে বিক্ষোভ শুনেছি, কিন্তু এতটা অফিসিয়ালি এইভাবে। এবং দেবের বক্তব্য হচ্ছে যে এটা দায়িত্ব নিয়েছেন প্রসেনজিৎ, তিনি এই মুহূর্তে ইন্ডাস্ট্রির অভিভাবক, তিনি বলেছেন 72 ঘন্টার মধ্যে এটাকে ঠিক করবেন, অর্থাৎ যারা এভাবে বাদ পড়ে আছেন তাদেরকে ফেরত নিয়ে আসবেন। আর স্বরূপ বিশ্বাস পরিষ্কার বললেন ব্যাপারটা এত সহজ না, এবং যখন এই জিনিসটা চলছে তখন প্রসেনজিৎ সিনে নেই, তিনি বেরিয়ে চলে গেছেন। কিছুক্ষণ পরে স্বরূপ বিশ্বাসের পাশ থেকে দেখলাম রঞ্জিত মল্লিকও উঠে চলে গেলেন। এবার এর মধ্যে যে অনভিপ্রেত ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে কোনো একজন সাংবাদিক একটা প্রশ্ন করেছেন, সেটা প্রিয়াঙ্কাকে বা এমন অন্য কাউকে, যে রাহুল কি সেদিন কোনোভাবে ইনটক্সিকেটেড ছিলেন, তিনি কি মাদক নিয়েছিলেন। এই সমস্ত প্রশ্নের আমি জানি না, এই সাংবাদিক সম্মেলনে আমি অন্তত সাংবাদিক হিসেবে মনে করি না এটা কোনো যুক্তিসঙ্গত প্রশ্ন, এবং এটা নিয়ে রীতিমতো হাতাহাতি পর্যন্ত নাকি হয়েছে অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে সাংবাদিকদের। আমি এই প্রসঙ্গটা এড়িয়ে যেতে চাইছি এই জন্য যে এটা অনভিপ্রেত। আমি আবার বলছি, আমি মনে করি না যে একজন সাংবাদিকের ওইখানে এই ধরনের প্রশ্ন করার কোনো প্রয়োজন আছে। আমি যদি আমাকে প্রশ্ন করেন সাংবাদিক হিসেবে, আমি এই প্রশ্নটাকে তখনই গুরুত্ব দেব যদি রাহুলের ভুলে অন্য কারোর প্রাণ যেত, তখন এই প্রশ্ন গুরুত্বপূর্ণ হতো যে সে কোনো ইনটক্সিকেটেড কন্ডিশনে ছিল কিনা। এখানে তো রাহুলই মারা গেছেন, ফলে যদি এরকম হয়ও তিনি ইনটক্সিকেটেড ছিলেন, দায় তো সেই প্রডিউসারদের বা যারা কলাকুশলী তাদের উপর পড়ে, যে একজন যদি আপনারা বোঝেন তিনি ইনটক্সিকেটেড, তাকে ওইরকম একটা ঝুঁকিপূর্ণ কাজে কেন পাঠিয়েছিলেন। আমি আবার বলছি যে এটা অন্য বিতর্ক, কিন্তু যে বিতর্কটা আমার চোখ টেনেছে তা হলো এই অভ্যন্তরীণ লড়াই টলিউডের। এটা কিন্তু খুব গোপন লড়াই না, মোটামুটি যারা খোঁজ খবর রাখেন তারা জানেন, কিন্তু সেটা এই নির্বাচনের আগে একটা এরকম বিস্ফোরক পর্যায়ে এসে পৌঁছেছে। মিটিং শেষেই কিছুক্ষণের মধ্যে দেবের এত বড় পোস্ট সোশ্যাল মিডিয়ায় যে এই ব্যাপারে ফয়সলা করতেই হবে এবং 72 ঘন্টার মধ্যেই করতে হবে। তা 72 ঘন্টার মধ্যেই ফয়সলা হবে কি আদৌ সম্ভব? অন্তত যেভাবে ব্যাপারটা পাবলিকলি একটা কনফ্রন্টেশনের জায়গায় চলে গেল, তাতে তো আমার যথেষ্ট আগ্রহ রয়েছে যে 72 ঘন্টার মধ্যে আদৌ সত্যি ফয়সলা হয় কি না। আর যদি ফয়সলা না হয় তাহলে তার পরিণতি কি হয়। সব থেকে বড় কথা, আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু টলিউড ইন্ডাস্ট্রির অত্যন্ত ঘনিষ্ঠ, এবং একের পর এক টলিউড থেকে অভিনেতা অভিনেত্রীদের তিনি রাজনীতিতে নিয়ে এসছেন। এবং এই শেষ যে রাজ্যসভার 4 জন মেম্বার, তার মধ্যেও কোয়েল মল্লিক, বোধহয় 1 সপ্তাহ আগেও কেউ আন্দাজ করেননি যে কোয়েল মল্লিক গিয়ে রাজ্যসভার সাংসদ হবেন তৃণমূলের টিকিটে। ফলে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক মুখ্যমন্ত্রীর এদের সঙ্গে। তিনি কিন্তু এই প্রসঙ্গে এখনো পর্যন্ত নিশ্চুপ। তৃণমূল কংগ্রেস অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট দেয়নি, কিন্তু আমরা দেখছি তৃণমূল কংগ্রেসের দুটি গোষ্ঠীর মধ্যে একটা তীব্র লড়াই, এবং সেটা আর কোনো গোপন লড়াই না, একেবারে প্রকাশ্যে।